শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে বাংলা ভিউ রাতের সংবাদে। সংবাদ আয়োজক নিয়ে বার্তাকক্ষে রয়েছি আমি সত্যজিৎ সিংহ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সেনাবাহিনীর মেজর অবসর সিনহা হত্যায় ওসি প্রদীপ সহ 15 জনের বিরুদ্ধে চার্জশিট। সিলেটের মা ও শিশু জেনারেল হাসপাতালে র্যাবের অভিযান, 6 লক্ষ টাকা জরিমানা। হেফাজতে ইসলাম বাংলাদেশ ও জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব আল্লামা নূর হুসাইন কাশেমের ইন্তেকাল। সিলেটে সিরিজ বোমা হামলার মামলায় জঙ্গি নেতা আজিজের আমৃত্যু কারাদণ্ড। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও 32 জনের মৃত্যু। সিলেট নগরীতে ডোবায় মিলল যুবকের লাশ। সিলেট বিভাগে আরও 2 জনের প্রাণ কেড়ে নিল করোনা। সিলেট জেলা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে আল আজাদ সভাপতি সামির মাহমুদ সাধারণ সম্পাদক নির্বাচিত। কবি বাসিত মোহাম্মদের মৃত্যুর জন্য সিলেট সিটি কর্পোরেশন দায়ী করে শহীদ মিনারে সংক্ষুব্ধ নাগরিক বন্ধন। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। কক্সবাজারের টেকনাফে পুলিশের গুলিতে সেনাবাহিনীর মেজর অবসর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার অভিযোগপত্র চার্জশিট আদালতে জমা দিয়েছে র্যাব। এতে টেকনাফ থানার বরখাস্তকৃত ওসি প্রদীপ কুমার দাস সহ 15 জনকে অভিযুক্ত করা হয়েছে। রোববার সকাল 10:30টার দিকে আলোচিত মামলাটির তদন্তকারী কর্মকর্তা র্যাবের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল ইসলাম কক্সবাজার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারহার আদালতে চার্জশিটে জমা দেন। পাবলিক প্রসিকিউটর পিপি ফরিদুল আলম সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন। চার্জশিটে টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাস, পরিদর্শক লিয়াকত আলী ও এসআই নন্দদুলাল রক্ষিত সহ 15 জনকে আসামি করা হয়েছে। 302 ধারার অপরাধে এই অভিযোগপত্র দেওয়া হয়। অভিযুক্তদের মধ্যে 14 জন ইতিমধ্যে কারাগারে আছেন, বাকি 1 জন পলাতক। গত 31 জুলাই টেকনাফে মেরিন ড্রাইভ সড়কে পুলিশের গুলিতে নিহত হন সিনহা মোহাম্মদ রাশেদ খান। দেশ বিদেশে আলোড়ন সৃষ্টি করা এই ঘটনায় তার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌসি বাদী হয়ে টেকনাফের বিচারিকা হাকিম আদালতে মামলা করেন। মামলার তদন্তভার দেওয়া হয় র্যাবকে। আদালতের নির্দেশে সিনহার বোনের করা মামলার তদন্ত করে র্যাব। এছাড়া এই ঘটনার তদন্তে গত 1 আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি তদন্ত কমিটি গঠন করে। চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমানকে প্রধান করে গঠিত ওই কমিটি এরই মধ্যে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। সিলেট নগরীর সুভানীঘাট এলাকার মা ও শিশু জেনারেল হাসপাতাল, এই হাসপাতালের বিরুদ্ধে রয়েছে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ। নবজাতক ও প্রসূতি মায়েদের চিকিৎসার জন্য বিশেষায়িত এ হাসপাতালে অভিযান চালিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে হাসপাতালের ভেতরের চিত্র দেখে হতবাক অভিযান সংশ্লিষ্টরা। নানা অনিয়মের চিত্র দেখে হাসপাতাল কর্তৃপক্ষকে বিশাল অঙ্কের জরিমানা করা হয়। মুজাম্মেল হকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আন্নামা চৌধুরী। রবিবার দুপুরে হাসপাতালটি অভিযানে যায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। সেখানে গিয়ে তারা দেখতে পান সর্বত্র নোংরা ও দুর্গন্ধময় পরিবেশ। এমনকি হাসপাতালের অপারেশন থিয়েটার ওটি সংশ্লিষ্টরা ব্যবহার করছেন বেডরুমের মতো। ওটি ইনচার্জ তার ব্যক্তিগত জিনিসপত্র, টিফিন ক্যারিয়ার ও ব্যাগ রাখতেন অপারেশন থিয়েটার রুমে। অভিযানের সময় যাকে আইসিইউতে দায়িত্ব পালন করতে দেখা গেছে তিনি একজন ডিপ্লোমাধারী চিকিৎসক। আইসিইউতে একজন স্পেশালিস্ট থাকার কথা, ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট, সেটা আমরা পাই না। এখানে একজন ডিপ্লোমা দিয়ে কাজ করেছে। এগুলো হচ্ছে যে এখানে যে মানুষের যে স্বাস্থ্য এবং জীবনের ঝুঁকি তৈরি করতে পারে, এই জন্য আমরা তাদেরকে সংশ্লিষ্ট আইনের মোট 6 লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং অনাদায়ে 2 মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অর্থদণ্ড আদায় করলে কারাদণ্ডটি কার্যকর হবে না। শুধু নোংরা আর দুর্গন্ধময় পরিবেশ নয়, হাসপাতালের সেবার মান নিয়ে অতীতে বারবার প্রশ্ন তুলেছে ভুক্তভোগীরা। এই হাসপাতালে সেবার বিনিময়ে আদায় করা হতো অতিরিক্ত টাকা। থেকে তার কত বিল উঠতেছে, হুট করে একজন মানুষ 3-4 দিন পর যখন অনেক বিল চলে আসে তখন কিন্তু তারা দেখা গেছে হুট করে প্রশ্ন করে যেত। ওই ওনার যদি জানা থাকে যে আমার এত সময় অক্সিজেন চলছে, আমার এতবার ফটোথেরাপি দেওয়া হয়েছে, আমার মনিটর লাগানো ছিল এত সময়, হ্যাঁ ভেন্টিলেশন তো অনেক কম, আপনি তো ভেন্টিলেশন নেওয়া হয়েছে ওইটা থেকে এতটুকু পর্যন্ত সিপেপ আছে।
অভিযানের শুরু থেকে শেষ পর্যন্ত হাসপাতালের ল্যাব সহ বিভিন্ন কক্ষ পরিদর্শন করে র্যাব। এখানে চিকিৎসা নিতে আসা মানুষের সেবা প্রদানের ক্ষেত্রে নানা ধরনের ত্রুটি খুঁজে পান অভিযানকারী দলটি। এসব নানা অনিয়মের দায়ে হাসপাতাল কর্তৃপক্ষ 6 লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আন্নামা চৌধুরী, বাংলাভিউ টিভি, সিলেট। এটা জনগণের দাবি অবশ্যই আমরা পূরণ করব এবং সেই লক্ষ্যে অলরেডি আমরা কিছু অপারেশনাল প্ল্যান তৈরি করেছি। আর আজকে যেহেতু চিকিৎসা বিষয়ক একটি অভিযান শুরু হয়েছে, আমাদের টার্গেট হচ্ছে যে চিকিৎসার মধ্যে একটা মানবিক বিষয়কে পুঁজি করে যে সমস্ত হসপিটাল এবং ক্লিনিক মানদণ্ডহীন চিকিৎসা সেবা প্রদান করছে, এ সমস্ত হসপিটাল এবং ক্লিনিককে আমরা বিশেষ নজরদারিতে রেখেছি। আজকের এই অভিযানের মধ্য দিয়ে আমাদের চিকিৎসা বিষয়ক আভিযানিক কার্যক্রম শুরু হলো এবং নিয়মিত ভিত্তিতে আমরা অবশ্যই আমাদের এই আভিযানিক কার্যক্রম অব্যাহত রাখবো ইনশাল্লাহ। হেফাজতে ইসলাম বাংলাদেশ ও জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব আল্লামা নূর হুসাইন কাশেমি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রবিবার দুপুর 1টার দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দেশের প্রবীণ এই আলেম বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। তার বয়স হয়েছিল 75 বছর। তিনি স্ত্রী, 2 ছেলে, 2 মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার সকাল 9টায় জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। গত 1 ডিসেম্বর ঠান্ডাজনিত কারণে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে নূর হুসাইন কাসেমিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। কয়েক দফা পরীক্ষা করলেও তার করোনা নেগেটিভ আসে। আল্লামা নূর হুসাইন কাশেমি দেশের শীর্ষ আলেমদের অন্যতম। তিনি সম্প্রতি আলোচিত সংগঠন হেফাজতে ইসলামের মহাসচিব নির্বাচিত হন। সারা দেশে তার হাজার হাজার ছাত্র ও ভক্ত অনুরাগী রয়েছেন। তার মৃত্যুতে ইসলামী অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। 2005 সালে সিলেটের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে সিরিজ বোমা হামলা মামলায় জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের জেএমবির নেতা মাওলানা আব্দুল আজিজ ওরফে হানিফকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। রবিবার দুপুরে সিলেটের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মমিনুন্নেসার এই রায় ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের এপিপি জুবায়ের বক্ত। 2014 সালের 27 মে বিশেষ ক্ষমতা আইনের এ মামলার চার্জ গঠন করা হয়। আদালতে জঙ্গি আব্দুল আজিজের হামলায় জড়িত থাকার কথা স্বীকার করে 164 ধারায় জবানবন্দিও দেন। প্রসঙ্গত 2005 সালের 17 আগস্ট জেএমবির জঙ্গিরা সিলেটে 13টি, সুনামগঞ্জে 5টি, হবিগঞ্জে 5টি ও মৌলভীবাজারে 5টি সহ মোট 29টি স্থানে বোমার বিস্ফোরণ ঘটায়। বোমা বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে সিলেটের আদালত পাড়া, জেলা প্রশাসকের কার্যালয় সহ গুরুত্বপূর্ণ এলাকা। সেদিন সকাল 11:30টায় সিলেটের নগরীর আদালত পাড়া, জেলা প্রশাসকের কার্যালয়ের সিঁড়ি নিচ, শাহী ঈদগাহ, নয়া সড়ক, কদমতলী বাস টার্মিনাল, লামাবাজারের একটি নার্সারি সহ 13টি এলাকায় একসাথে ও একই সময়ে বোমার বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। এসব ঘটনায় পৃথক মামলা দায়ের হয় সংশ্লিষ্ট থানাগুলোতে। কদমতলী বাস টার্মিনালে হামলার ঘটনায় দক্ষিণ সুরমা থানায় আব্দুল আজিজ ওরফে হানিফ সহ অজ্ঞাত জঙ্গিদের আসামি করে মামলা করা হয়। সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল কার্যালয়ের সামনে একটা মসজিদের কোণায় সে বোমা বিস্ফোরণ করে মানুষ হত্যার জন্য চেষ্টা করে। তখন পুলিশ তাদের পরবর্তীতে ধৃত করে অদ্য আদালতে 20 জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্যর ভিত্তিতে এবং সাক্ষী জেরার ভিত্তিতে আদালত এই মর্মে সিদ্ধান্ত নেন যে আজকে যে তাকে আসামি মোহাম্মদ আব্দুল আজিজকে আমৃত্যু যাবজ্জীবন প্রদান করা হয়। প্রাণঘাতী করোনা ভাইরাসে দেশের মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে। গত 24 ঘন্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরও 32 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে 1355 জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে, আর সুস্থ হয়েছেন নতুন শনাক্তের চেয়ে 3 গুণ বেশি। রবিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে করোনা ভাইরাসের সংক্রমণ পরিস্থিতির সর্বশেষ এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা শনাক্তে গত একদিনে 140টি পরীক্ষাগারে অ্যান্টিজেন টেস্টের সহ 12,748টি নমুনা পরীক্ষা করা হয়। এসব পরীক্ষায় 1,355 জনের শরীরে করোনা শনাক্ত হয়। দেশে এ পর্যন্ত 4,90,533 জন শনাক্ত হয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, নতুন মারা যাওয়া 32 জনের মধ্যে পুরুষ 24 জন আর নারী 8 জন। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা হল 7,052 জন। IEDCR এর হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও 3,393 জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত একদিনে। তাতে সুস্থ রোগীর মোট সংখ্যা বেড়ে দাঁড়ায় 4,20,896 জন। সিলেট নগরীর মেন্দিবাগ এলাকার একটি ডোবা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবকের পেটে আঘাতের চিহ্ন ছিল। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করেছে ছুরিকাঘাতে ওই যুবকের মৃত্যু হয়েছে। রোববার বেলা 1টায় কোতোয়ালি থানা পুলিশ ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট MAJ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। পুলিশ জানিয়েছে, শাহজালাল ব্রিজ সংলগ্ন মেন্দিবাগ এলাকার একটি ডোবায় যুবকের লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। যুবকটির বয়স 20 থেকে 22 বছর। তার পেটে আঘাতের চিহ্ন রয়েছে। সিলেট বিভাগে আরও 2 জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা ভাইরাস। এ নিয়ে COVID-19 আক্রান্ত হয়ে সিলেট বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 254 জন। গত 24 ঘন্টায় আরও 17 জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সিলেট বিভাগীয় পরিচালক স্বাস্থ্যের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী রোববার সকাল 8টা পর্যন্ত সিলেট বিভাগে COVID-19 আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 15,041 জন। এর মধ্যে সিলেট জেলায় 8,767 জন, সুনামগঞ্জে 2,491, হবিগঞ্জে 1,931 এবং মৌলভীবাজারে 1,852 জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত 24 ঘন্টায় নতুন সুস্থ হওয়া 21 জনকে নিয়ে বিভাগের সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 13,815 জন। এদিকে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন 43 জন। সিলেট জেলা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে আল আজাদের সভাপতি ও সামির মাহমুদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ভোট গণনা শেষে গতকাল শনিবার রাত 10:30টায় ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি AKM সমিউল আলম। রোববার দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নগরীর জিন্দাবাজারস্থ ক্লাব কার্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। মোট 104 জন ভোটারের মধ্যে 99 জন ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সিনিয়র সহসভাপতি মঈনুদ্দিন, সহসভাপতি S সুটন সিংহ, সহসাধারণ সম্পাদক সৈয়দ রাসেল ও কোষাধ্যক্ষ মিসবাউদ্দিন আহমদ নির্বাচিত হন। এছাড়া ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে শঙ্কর দাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল হক শিপু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সুলতান আহমদ, পাঠাগার সম্পাদক মঞ্জুর হোসেন খান, দপ্তর সম্পাদক SM রফিকুল ইসলাম সুজন এবং নির্বাহী সদস্য পদে ইউসুফ আলী, মাহমুদ হোসেন, মিঠু দাস জয় ও আমিনুল ইসলাম রুকন নির্বাচিত হয়েছেন। সিলেট নগরীর আম্বরখানায় নির্মাণাধীন ড্রেনের উন্মুক্ত খাদে পড়ে কবি আব্দুল বাসিত মোহাম্মদ এর মৃত্যু হয়। এই মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া, নগর উন্নয়ন ও সংস্কার কাজে পর্যাপ্ত নিরাপত্তা বেষ্টনী রাখা এবং নিহত কবির পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানিয়ে সংক্ষুব্ধ নাগরিক বন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার বিকালে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মুখে এ কর্মসূচির আয়োজন করে সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন। কর্মসূচি পালনকালে বক্তারা বলেন, কবি আব্দুল বাসিত মোহাম্মদের মৃত্যু নিছক দুর্ঘটনা নয়। এই মৃত্যুর জন্য সিলেট সিটি কর্পোরেশন দায়ী। তার মৃত্যুর জন্য দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং কবির পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান বক্তারা। সিলেট জেলা প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি আল আজাদের সভাপতিত্বে ও ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইমজার সাধারণ সম্পাদক সজল ছত্রীর সঞ্চালনায় কর্মসূচিতে মূল বক্তব্য রাখেন সংক্ষুব্ধ নাগরিক আন্দোলনের সমন্বয়ক আব্দুল করিম কিম। এবং এখন যারা দেখলাম একজন মানুষ পড়ে মারা যাচ্ছেন, আমরা শুধু একজন মারা গেছেন বলে, একজন কবি মারা গেছেন বলে আমরা এখন কথা বলছি, কিন্তু প্রতিনিয়তই কেউ না কেউ এখানে এইসব খোঁড়াখুড়ি, খুলে রাখা ড্রেন, নর্দমায় পড়ে আহত হচ্ছেন। সুতরাং যে মাপে অর্থে কাজ হচ্ছে সেই হিসাবে এই সমস্ত জায়গাতে নিরাপত্তা বেষ্টনী রাখা উচিত, মানুষকে সাবধান করে দেওয়া উচিত। এই সময়
সময় আসলে এই ধরনের কর্মকাণ্ড করার কথা না। এখন আপনি দেখছেন যে আমার পিছনে যে উন্নয়ন কর্মকাণ্ড চলছে, একদম সরাসরি দেখতে পাচ্ছেন। কালকে হচ্ছে আমাদের শহীদ বুদ্ধিজীবী দিবস। এদিকে একটা গর্তের মধ্যে উনি পড়ে গেছেন, ওনাকে সাথে সাথে উঠানো হয়েছে। উঠানো হওয়ার পরে উনি মাথা ঘুরাচ্ছে, ওনাকে পানি টানি দেওয়া হইলো। তারপরে আম্বরখানায় একটা ক্লিনিকে আমরা প্রাথমিক ট্রিটমেন্ট করি। ঘরের বাইরে গেলে অবশ্যই মাস্ক পরবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ দেখছিলেন বাংলা ভিউ রাতের সংবাদ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।